ধীরে ধীরে দিন ফুরিয়ে এলো। মোহাম্মদের দেশ ছাড়ার সময় হয়ে গেল। অচেনা একটা ব্যথা বুকের ভেতরে চিনচিন করে উঠল। রেখার কথা ভেবে মনটা ধুমড়ে মুচড়ে গেল। বুকটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। চোখের কোণে অশ্রুর ঢল নামল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ডায়েরি নিয়ে বসলো মোহাম্মদ। রেখাকে উদ্দেশ্য করে অনেক কিছু লিখল সে। রবিহরণ শর্মাকে উদ্দেশ্য করে লিখল একটা চিঠি। চিঠিটা ভাঁজ করে ডায়েরির ভেতরে রেখে দিল। গাড়িতে উঠেও মনটা ভার হয়ে থাকলো মোহাম্মদের। রেখা তার পিছনের সিটে বসে আছে। সেখান থেকে বারবার তাকাচ্ছে মোহাম্মদের দিকে। মোহাম্মদ দৃষ্টি নিচু করে রেখেছে, তাকাচ্ছে না রেখার দিকে। তাকালেই ভেতরটা ভেঙে পড়বে তার, পরে হুড়মুড় করে কান্না চলে আসতে পারে। এই ভয়ে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। যাবার বেলায় রেখার সামনে কাঁদতে মন চায় না মোহাম্মদের। অসীম, ভাইয়া আমার, মন খারাপ তোমার? নীরবতা ভাঙল রেখা। গভীর চোখে তাকালো মোহাম্মদের দিকে। রেখার কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গেই মোহাম্মদের ভেতরটা ভেঙে পড়ার উপক্রম হল। ধৈর্যের বাঁধ দিয়ে আটকে রাখা কান্নাটা বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল, তবুও প্রাণপণ চেষ্টা করে আটকে রাখলো কান্নাটা। তুমি তো জানোই, মন খারাপ থাকাটাই আমার জন্য বাস্তবতা, কোনো রকম বলল সে। তবু আজ তোমাকে খুব বেশি বিষণ্ণ দেখাচ্ছে। রেখার কণ্ঠ থেকেও বিষণ্ণতা ঝরে পড়ল। রেখা মাথা ঘুরিয়ে রেখার দিকে তাকালো মোহাম্মদ। হঠাৎ যদি আমি হারিয়ে যাই কিছুদিনের জন্য, তুমি খুব মন খারাপ করবে, তাই না? কিন্তু তুমি যদি সেটাকে এভাবে নাও যে কিছু কিছু হারিয়ে যাওয়া ফিরে আসার জন্যই, তাহলে কিন্তু কষ্টটা কম পাবে। এই আমাকেই দেখো, সব হারিয়েছি, কিন্তু আমি জানি আমি সব হারিয়েছি সব ফিরে পাওয়ার জন্য। এসব বলছো কেন তুমি ভাইয়া? কাঁদো কাঁদো গলায় প্রশ্ন করলো রেখা। তোমাকে কোথাও হারাতে দেব না আমি। তারপর যদি কোথাও হারিয়ে যেতেই চাও, আমাকে সঙ্গে নিয়ে যেও। তাহলে কি আর হারিয়ে যাওয়ার মানে থাকবে কোনো? হেসে ফেলল মোহাম্মদ। রেখার মুখেও হাসি ফুটল। এই তো খুশি হয়ে উঠেছে আমার ভাইটা। শোনো ভাইয়া, আজ স্কুল থেকে ফিরে তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? মোহাম্মদের চোখে প্রশ্ন। পুরোহিত নারায়ণ নাথের কাছে। কেন? তোমাকে কখনো হারিয়ে ফেলতে হবে কিনা জানতে। পুরোহিত বেটা সেটা জানবে কেমন করে? হাসলো মোহাম্মদ। সবাই তো বলে তিনি খুব কামেল লোক। মাথা ঝাঁকালো মোহাম্মদ। ধুর, পুরোহিতগুলো এক একটা বাটপা, শুধু মানুষের পকেট কাটার ধান্দা করে। ওকে, ঠিক আছে, তুমি যেতে না চাইলে যাব না, কিন্তু তুমি পাল্টে গেলে আমিও পাল্টে যাব। কিন্তু তুমি বদলে গেলে আমিও বদলে যাব, মাথায় কাপড় দিতে দিতে বলল রেখা। রেখার কথা শুনে একদম চমকে গেল মোহাম্মদ। সামনের সিট থেকে আবারও ঘুরে তাকালো রেখার দিকে। বলল, আজ বাসায় ফিরেই আমার ডায়েরিটা পড়বে, মনে থাকবে? তা থাকবে ভাইয়া, কিন্তু এমন করে বলছো কেন? তুমি কি বাসায় ফিরবে না? বেকুল হয়ে জানতে চাইল রেখা। মোহাম্মদ হ্যাঁ এবং না এর মাঝামাঝি একটা উত্তর দিল। রেখা সেটাকেই হা ধরে নিল। স্কুলের সামনে এসে দাঁড়ালো গাড়ি। রেখা আর মোহাম্মদ নেমে এল। রেখা চলে গেল ক্লাসে। মোহাম্মদ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো রেখার ক্লাসরুমের দিকে তাকিয়ে। মনে মনে বলল, বিদায় রেখা, বিদায়। আবার দেখা হবে যদি বেঁচে থাকি। চোখের কোণ বেয়ে নেমে আসা অশ্রুর ফোঁটা মুছতে মুছতে স্কুল থেকে বেরিয়ে এলো মোহাম্মদ। স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণ হলো। রেখা বেরিয়ে এলো, কিন্তু গেটে মোহাম্মদ নেই। অন্যদিন ছুটির আগে গেটে এসে দাঁড়িয়ে থাকে সে, রেখার জন্য অপেক্ষা করে। রেখা বেরিয়ে এলে তাকে নিয়ে গাড়িতে ওঠে, অথচ আজ তার খোঁজ নেই। বিরক্ত হয়ে একাই গাড়ির কাছে চলে এলো রেখা।
অপেক্ষা করতে লাগলো গাড়িতে বসে। এভাবেই পেরিয়ে গেল 1.5 ঘন্টা। তারপরও মোহাম্মদ এলো না। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। সূর্যটা হলুদ হয়ে এসেছে। দিনের আলো যাই যাই করছে। আর অপেক্ষা করা যায় না। এবার বাড়ি ফিরতেই হবে। তবুও রেখার মন মানছে না। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে মন চাচ্ছে। ভাইয়া কই? আগেই বাড়ি ফিরে গেছে নাকি? আমাকে রেখেই? নাকি তার কোনো বিপদ হয়েছে? সমস্যায় পড়ে কোথাও আটকে গেছে ভাইয়া? ভেবে ভেবে রেখার মন আনচান করে উঠল। কি করবে বুঝতে পারল না। ড্রাইভার তাড়া দিতে শুরু করলো। ম্যাডাম, অসীম স্যার হয়তো বাড়ি গিয়ে বসে আছেন, চলুন আগে বাড়ি গিয়ে দেখি। রেখাও এবার সায় দিল, চলুন। সন্ধ্যাও হয়ে এলো। বাড়ি ফেরার পর আরও হতাশা ঘিরে ধরল রেখাকে। মোহাম্মদকে না পেয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। একটা আশঙ্কা বারবার উকি দিয়ে যাচ্ছে তার মনে। ভাইয়া কি তাহলে চলে গেছে কোথাও আমাদের ছেড়ে? এজন্য স্কুলে যাওয়ার পথে এসব বলেছে? দৌড়ে গিয়ে মোহাম্মদের ডায়েরিটা হাতে নিল সে। দেখলো একটা পৃষ্ঠায় চিহ্ন দিয়ে রাখা। পৃষ্ঠাটি খুলে পড়তে শুরু করলো সে। সব বিদায় বিদায় নয়, কিছু কিছু চলে যাওয়া ফিরে আসার জন্যই। আমি 2 বছরের জন্য ঘর ছেড়েছি, মাত্র 2 বছর। তারপর ফিরে আসব প্রিয় বোন তোমার কাছে। ততদিন ভালো থেকো। হ্যাঁ, আরেকটা কথা, তোমাকে ইরফান কাশ্মীরের কথা বলেছিলাম না? কয়েক বছর আগে তার হাতেই ইসলাম গ্রহণ করেছি আমি। 1 বছর তার মাদ্রাসায় পড়েছি। হঠাৎ প্রশাসনের সঙ্গে কি একটা সমস্যা দেখা দিয়েছে। মাদ্রাসাটি এখন বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে লেখাপড়া চালানোর জন্য আমাকে দেশ ছাড়তে হয়েছে। তুমি যদি বদলে যেতে চাও, আমার রঙে রঙিন হতে চাও, আমি ফিরে আসব প্রিয় বোন আমার। ততদিন ভালো থেকো, আবার দেখা হবে। ডায়েরি পড়ে কান্নায় ভেঙে পড়ল রেখা। কাঁদতে কাঁদতেই হঠাৎ থেমে গেল সে। উদাস চোখে তাকিয়ে থাকলো দেওয়ালের দিকে। কিছুক্ষণ পর আবার কাঁদতে শুরু করলো সে। অসীম, ভাইয়া আমার বলে চিৎকার জুড়ে দিল। দৌড়তে শুরু করলো সারা বাড়ি জুড়ে। তার অবস্থা দেখে দৌড়ে এলো সবাই। অনেক বুঝিয়ে সুজিয়ে শান্ত করলো তাকে। কিছুক্ষণ পর নীলাহরণ দৌড়ে এলেন রবিহরণ শর্মার স্টাডি রুমে। বললেন, কাকে আশ্রয় দিয়েছিলে তুমি? দেখো কি সব লিখে গেছে তোমার নামে। রবিহরণ ডায়েরির মাঝখানে ভাঁজ করে রাখা কাগজটা হাতে নিলেন। চশমাটা চোখে দিয়ে পড়তে শুরু করলেন তিনি। প্রিয় আব্বু, আপনার কাছে থেকে যে আদর স্নেহ পেয়েছি তার কোনো তুলনা হয় না। জন্মদাতা পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছি বটে, কিন্তু আপনার আদর স্নেহ কোনো দিন আমাকে তা বুঝতে দেয়নি। প্রিয় আব্বু, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি জানি আমি কোনো ভুল করিনি। আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পর আমি থেমে থাকিনি। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি এবং পড়াশোনাও করেছি। হঠাৎ মাদ্রাসাটি বন্ধ হয়ে যাওয়ায় আমাকে দেশ ছাড়তে হয়েছে। লেখাপড়া শেষ করতে মাত্র 2 বছর লাগবে। তারপর আবার ফিরে আসব আপনার কাছে। যদি তাড়িয়ে না দেন, বাকি জীবন আপনার সেবায় অতিবাহিত করার আশা রাখি। পরে ফুপিয়ে কেঁদে উঠলেন রবিহরণ শর্মা। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগল। তা দেখে ভেংচি কেটে সরে পড়লেন নীলাহরণ। জামিয়া আশরাফুল উলুম মাহুয়া মাদ্রাসার দিকে হাঁটতে শুরু করলো জেফরি। মাদ্রাসার সামনে এসে দেখল ভয়ঙ্কর এক দৃশ্য। মাহুয়া জামে মসজিদ দাঁড়িয়ে আছে তার জায়গাতেই, কিন্তু মাদ্রাসার বিল্ডিংটি ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে। দীর্ঘ সময় নিয়ে জেফরির কাছে মোহাম্মদের পুরো কাহিনী তুলে ধরেছেন রবিহরণ শর্মা। কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন অনেকবার। শেষে বলেছেন, বাবা, অসীমকে হারিয়ে বদলে গেছে আমি নিজেও। বদলে গেছে রেখা। মানসিক সমস্যা দেখা দিয়েছে তার। অসীমের বয়সী কাউকে দেখলেই ভাইয়া ভাইয়া বলে জড়িয়ে ধরে। থেমে আবারও ফুপিয়ে কেঁদে উঠলেন রবিহরণ শর্মা। তাকে সান্ত্বনা দিয়েছে জেফরি। এরপর থেকে 1.5 বছর পেরিয়ে গেছে। আবার বলতে শুরু করলেন রবিহরণ শর্মা, আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
কোথায় আছে আমার অসীম, কেমন আছে কিছুই জানি না। ওর জন্য বুকটা খা খা করে, মনটা ভেঙে চুরমার হয়ে যায়। যদি সে ফিরে না আসে আমার মেয়েটা পাগল হয়ে যাবে, আমিও অসুস্থ হয়ে যাব। শান্ত হন স্যার, শান্ত হন, বলে সান্ত্বনা দিয়েছে জেফরি। আমি খুঁজে বের করব তাকে, প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেব, তারপরও তাকে খুঁজে বের করার চেষ্টা করব। তাই করো বাবা, খুঁজে বের করো আমার অসীমকে, তাকে ফিরিয়ে নাও আমার বুকে। আমার কলিজা ঠান্ডা করো, আমার মেয়েটাকে বাঁচাও। কেঁদেই চলছেন রবি হরণ শর্মা। আমরা চেষ্টা করব স্যার, সিবিআই এর সর্বশক্তি ব্যবহার করেই তাকে খুঁজে বের করার চেষ্টা করব আমরা। আপনার জানা থাকার কথা, সিবিআই কখনোই ব্যর্থ হয় না। আজ উঠি স্যার, প্রয়োজন হলে আবারও আসবো আপনার কাছে। রবি হরণ শর্মাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসছে জেফরি। চলে এসেছে জামিয়ার দিকে। মসজিদের অপর পাশে অনেকগুলো বইয়ের দোকান, কয়েকটা টেলার্স। একটা টেলার্সে ঢুকে পড়ল সে। ভেতরে মনোযোগ দিয়ে কাপড় সেলাই করছে এক যুবক। ডানে বায়ে তাকাচ্ছেন না। জেফরি ডাক দিল তাকে, এই যে ভাই। মাথা উঠিয়ে একবার তাকালো যুবক, তাকিয়ে তটস্থ হয়ে গেল। বসুন বসুন, জেফরিকে চেয়ার দেখিয়ে বলল সে। জেফরি নিজের পরিচয় দিল, সাব ইন্সপেক্টর, সিবিআই, দিল্লি। তো স্যার, কি খেদমত করতে পারি আপনার? যুবক প্রশ্ন করল জেফরিকে। তোমার নামটা বলো। আমার নাম দিদার আহমদ। সুন্দর নাম। মাদ্রাসার একজন ছাত্রকে সিবিআই খুঁজছে। এখানে যারা পড়তো, মাদ্রাসাটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর তারা নিশ্চয়ই অন্য কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে। ঠিক কোন মাদ্রাসায় গেছে, কোন মাদ্রাসায় পড়ছে, এটা আমার জানা দরকার। এটা আমরা কেমন করে জানবো স্যার? ইমাম সাহেবের সঙ্গে কথা বলে দেখুন, উনি জানার কথা। তাই তো, ইমাম সাহেবের সঙ্গে কথা বলা উচিত আমার। তাকে ঠিক কোথায় পেতে পারি? মসজিদের নিচতলায় ইমাম সাহেবের রুম, সেখানেই পাবেন তাকে। দিদার উত্তর দিল। তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো জেফরি। মসজিদের স্টেনলেস স্টিলের বিশাল গেটটি তালামারা। গেটের ফাঁক দিয়ে মসজিদের নিচতলার ভেতরটা দেখা যাচ্ছে। শেষ মাথায় দুটি রুম। একটি রুমের সামনে লেখা ইমাম সাহেবের রুম। রুমের ভেতর আলো জ্বলছে। গেটে আওয়াজ দিল জেফরি। ইমাম সাহেবের পাশের রুম থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ। কাছে আসতেই নিজের পরিচয় দিল সে। আসুন ভেতরে, ইমাম সাহেব ভেতরেই আছেন। গেট খুলে দিলেন বৃদ্ধ। ইমাম সাহেবের রুমে প্রবেশ করল জেফরি। নিজের পরিচয় দিল। ইমাম সাহেবের বয়স 50 থেকে 55-র মধ্যে। কাঁচা পাকা চুল, দাড়ি, চেহারাটা বেশ মায়াবী। কিতাব সামনে নিয়ে বসে আছেন তিনি। জেফরিকে বসতে বলে কিতাবটা বন্ধ করলেন। মুচকি হেসে তাকালেন জেফরির দিকে। জনাব, একটা বিষয় নিয়ে তদন্ত করতে এসেছি আমি। জেফরি বলল ইমাম সাহেবের দিকে তাকিয়ে। তদন্তটা কি নিয়ে? ভ্রু কুচকে বললেন ইমাম সাহেব। তেমন কিছু না। এই মাদ্রাসায় যারা পড়তো তারা এখান থেকে চলে গিয়ে কোথায় ভর্তি হয়েছে সে বিষয়ে কিছু জানেন? সেটা আমার চেয়ে আপনাদেরই ভালো জানা থাকার কথা। এখানে কারা পড়তো, তাদের কে কোথায় আছে, সে ব্যাপারে সব তথ্যই আমি মাহুয়া থানায় দিয়েছি। আপনি সেখান থেকেই কালেক্ট করে নিতে পারেন। আপনি দিয়েছেন? কেন? আপনার কাছে ওরা এ তথ্য চাইলো কেন? অথচ এটা নিয়ে তদন্ত করছে সিবিআই। থানা পুলিশ তো এটা নিয়ে মাথা ঘামানোর কথা নয়। ইমাম সাহেবের কথায় রহস্যের গন্ধ পেল জেফরি। সে কারণেই আন্দাজে একটা ঢিল মারল সে। না, আপনার হয়তো ভালো করে জানা নেই। শুরু থেকে মাহুয়া থানাতেই সব তথ্য দিয়েছি আমি। আগাগোড়া তারাই তদন্ত করেছে এটা নিয়ে। শেষ পর্যন্ত বন্ধ হয়েছে মাদ্রাসাটা। ঘটনা কি? মাদ্রাসাটা বন্ধ হলো কেন? প্রশ্ন করল জেফরি। আপনি আইনের লোক, আপনার কাছে বলতে তো সমস্যা নেই। মাদ্রাসায় যিনি মোহতামিম ছিলেন, ইরফান কাশ্মীরি, তিনি ছিলেন কাশ্মীরি জঙ্গি। কাশ্মীরের জঙ্গিবাদের সঙ্গে তার ছিল গভীর যোগাযোগ। ছাত্রদের ব্রেন ওয়াশ করে জঙ্গি বানিয়ে কাশ্মীরে পাঠাতেন তিনি। আমাকেও বহুবার দলে টানতে চেয়েছেন, কিন্তু আমি
সাচ্চা দেশপ্রেমিক। আমি ওসবের মধ্যে নেই। তককে তককে ছিলাম, প্রমাণগুলো হাতে আসতেই তাকে ধরিয়ে দিয়েছি, একদম দলবল সহ। গর্বের সঙ্গে নিজের দেশপ্রেম জাহির করলো ইমাম সাহেব। জেফরি মনে মনে গালি দিচ্ছিল লোকটাকে, মুনাফিক একটা, উচিত একটা শাস্তি দেওয়ার দরকার তাকে। ধীরে ধীরে লোকটার উপর রাগ বাড়ছিল তার। তারপরও নিজেকে দমিয়ে রেখে বলল, তারপর আর কি? দলবল সহ বেটাকে ধরে নিয়ে গেল পুলিশ, মাদ্রাসাটাও দিল বন্ধ করে। বেটাকে হটিয়ে মোহতামিম হওয়ার কতদিনের খায়েশ ছিল আমার, শেষ হয়ে গেল সেটা। খুব দুঃখ পেয়েছেন তাই না? সেই সঙ্গে ছাত্রদের ভবিষ্যতও হুমকির মুখে পড়ল না? না, ছাত্রদের তেমন কোনো ক্ষতি হয়নি। মাদ্রাসা বন্ধ হয়েছে আরও প্রায় 1.5 বছর আগে। গত রমজানের শেষে ঈদের পর ছাত্ররা অন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পেরেছে। রবি হরণ শর্মার ছেলে অসীম হরণ শর্মা, সেও তো এখানেই পড়ত। ও কোথায় ভর্তি হয়েছে? এবার মূল প্রশ্নে এলো জেফরি। নও-মুসলিম ছেলেটার কথা বলছেন? মোহাম্মদ পাকিস্তানে চলে গেছে, জামিয়া হাক্কানিয়ে ভর্তি হয়েছে সম্ভবত। নিশ্চিত জঙ্গি হয়ে যাবে ছেলেটা। পাকিস্তানে পড়াশোনা করলে জঙ্গি না হয়ে উপায় আছে? পাকিস্তানে পড়াশোনা করলেই সবাই জঙ্গি হয়ে যায়? ভালো উপলব্ধি আপনার। প্রশাসনের জন্য তো অনেক কিছু করেছেন, প্রশাসন কিছু দেয়নি আপনাকে? আরেকটা ঢিল ছুড়ল জেফরি। দেয়নি মানে? এই যে মাদ্রাসার জায়গাটা পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে। ও ভালোই তো, আবার মাদ্রাসা করবেন? মোহতামিম হয়ে নিজের খায়েশ পূরণ করবেন, হাসলো জেফরি। না না, মাদ্রাসা করার কোনো ইচ্ছেই নেই আমার। কেন? অবাক হওয়ার ভান করলো জেফরি। মাদ্রাসায় কোনো লাভ নেই, আর রোজগারও নেই। তার চেয়ে ভালো বিশাল একটা মার্কেট করব। মাসে মাসে ভালো রোজগার হবে, পকেটটা ভরা থাকবে রুপিতে। জিরো থেকে হিরো হয়ে যাব এক লাফে। লোভে চকচক করে উঠল ইমাম সাহেবের মুখটা। হয়ে যাবেন বলছেন কেন? আপনি তো ইতিমধ্যেই হিরো হয়ে গেছেন। রুপি খরচ না করেই বিশাল একটা জায়গার মালিক বনে গেছে। 2 দিন পর আপনার পকেট ভরে উঠতে থাকবে রুপিতে। বাড়ি গাড়ির মালিক বনে যাবেন। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠতে থাকবে আপনার। জেফরির কথা শুনতে শুনতেই আবারও লোভে চকচক করে উঠল ইমাম সাহেবের চোখ। ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে উঠল লোকটা। জেফরি উঠে দাঁড়ালো। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ বলতে বলতে বেরিয়ে আসলো সে। বাইরে এসে সিএনজি নিল উত্তরপ্রদেশ এয়ারপোর্টের উদ্দেশ্যে। কাশ্মীর এয়ারের প্লেন ধরে চলে এলো শ্রীনগর। সেখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা বিজবেহারায়। উমায়ের হাসান অফিসেই ছিলেন। মোহাম্মদের ব্যাপারে যা যা জেনেছে সব খুলে বলল তাকে। জাইহান কাশ্মীরিকে সেসব জানানোর দায়িত্ব নিলেন উমায়ের হাসান। 2 দিন গ্রামে কাটিয়ে আবার বেরিয়ে পড়ল জেফরি। এবারের গন্তব্য পাকিস্তানের জামিয়া হাক্কানি। সম্মানিত ভিউয়ার্স, জেফরি কি খুঁজে পাবে মোহাম্মদকে? মোহাম্মদ কি পাবে তার সেই শাহজাদিকে? জানতে চাইলে আমাদের চ্যানেল বইয়ের কণ্ঠস্বর দাওয়ার পথে উম্মার সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।